সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর, আমাদের লম্বা বিরতির পর আজকে প্রথম ক্লাস নেওয়া হচ্ছে। আশা করি আপনারা এতদিন ভালো ছিলেন, সুস্থ ছিলেন। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমরা সাধারণ জ্ঞানে 6 নাম্বার ক্লাস করব। যাই হোক, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে শামিমা সুলতানা, যুক্ত হয়েছে আমাদের সাথে। আছেন সাবরিনা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। মারিয়া রহমান আছেন, ইসরাত জাহান ইতি আছেন, মাহমুদা স্মৃতি যুক্ত আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের কৃষি ও শিল্প বাণিজ্য, 6 নাম্বার ক্লাস। এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। যে প্রশ্নগুলো সচরাচর আসে আমরা খুব একদম জটিলভাবে শিখবো না, অনেক সহজ এবং স্বাচ্ছন্দ্যভাবে শিখব। আমাদের প্রথমে জানতে হবে যে বাংলাদেশের কৃষি বিষয়ক সাধারণ তথ্য। বাংলাদেশের কৃষি বিষয়ক সাধারণ তথ্যের মধ্যে হচ্ছে জুম চাষটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটা বিগত দিনে কয়েকবার আসছে, জুম চাষ। জুম চাষ, জুম চাষটা হলো কি, যে জুম চাষটা হলো এমন একটা চাষাবাদ যেটা পাহাড়ের যে ঢালু যে স্থান আছে সেখানে গাছপালা পুড়িয়ে কেটে এখানে যে চাষাবাদ করা হয় সেটা হচ্ছে জুম চাষ। মূলত পাহাড়িরা জুম চাষ করে। পাহাড়িরা জুম চাষ করে। কারা জুম চাষ করে? পাহাড়িরা জুম চাষ করে। আমাদের বাংলাদেশের বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে জুম চাষ করা হয়। এখানে প্রশ্নটি আসে যে বাংলাদেশের কোন জেলাতে জুম চাষ করা হয়। বাংলাদেশের কোন জেলাতে জুম চাষ করা হয়? সেটা হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে। আচ্ছা, জুম চাষের বিকল্প, জুম চাষ বলতে বোঝায় এক ধরনের চাষাবাদ। আরেকটা এখানে প্রশ্ন আসে যে জুম চাষের বিকল্প পদ্ধতিকে কি বলা হয়? জুম চাষের বিকল্প পদ্ধতিকে কি বলা হয়? জুম চাষের বিকল্প পদ্ধতিকে পদ্ধতিকে সল্ট চাষ বলা হয়। সল্ট চাষ, সল্ট চাষ বলা হয়। জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট চাষ। এই সল্ট মানে কিন্তু লবণ না, এই সল্ট মানে হলো স্লোপিং এগ্রিকালচার ল্যান্ড টেকনোলজি। স্লোপিং এগ্রিকালচার ল্যান্ড টেকনোলজি। তাহলে জুম চাষের বিকল্প পদ্ধতিকে কি বলা হয়? সল্ট চাষ। তার মানে জুম চাষ পাহাড়ে যে ঢালু সেখানে চাষাবাদ করা হয়। আর সল্ট চাষটা হলো যে মাটি দিয়ে র্যাক তৈরি করে যে চাষাবাদ করা হয় সেটা হলো সল্ট চাষ। মূলত বাংলাদেশের বান্দরবান এবং নেপালের যে কৃষি গবেষণা সংস্থা যৌথভাবে এই চাষাবাদ পদ্ধতি চালু করেছিল। আর বছরে মূলত 2বার জুম চাষ করা হয়। বছরে 2বার জুম চাষ করা হয়। আর জুম চাষের আরেকটা নাম হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন চাষাবাদ। জুম চাষের অন্য নাম, জুম চাষকে স্ল্যাশ অ্যান্ড বার্ন চাষাবাদ বলা হয়। স্ল্যাশ অ্যান্ড বার্ন চাষাবাদ বলা হয়। তাহলে জুম চাষ হলো আমাদের এমন একটা চাষাবাদ যেটা পাহাড়ে চাষাবাদ করা হয়, ঠিক আছে? সেই চাষাবাদ পদ্ধতিকে বলা হয় জুম চাষ। আর মূলত বাংলাদেশের বান্দরবান, তারপর হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়িতে এই চাষাবাদ পদ্ধতিতে চাষ করা হয়। আচ্ছা, দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? এটা হচ্ছে চট্টগ্রামে। যে ডিজিটাল পদ্ধতিতে যে ভূমির পরিমাপ, তারপর বিভিন্ন বিষয়গুলো এটা চাষ করা হয় চট্টগ্রামে।
আর বাংলাদেশের কৃষি দিবস পালিত হয় 1 অগ্রহায়ণ। বাংলাদেশের কৃষি দিবস পালিত হয় 1 অগ্রহায়ণ, এটি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যেটুকু বললাম এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা সবাই আমাকে একটু জানাবেন। পরশ পাথর যুক্ত আছেন, আসসালামু আলাইকুম স্যার। সাবরিনা আক্তার, জি ক্লিয়ার। এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা কি আমাকে একটু জানান বুঝতে পেরেছেন কিনা। আর বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় কৃষি খাতে। পরশপাত জানিয়েছেন ক্লিয়ার। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন, আপনারা কিন্তু কমেন্ট করলেই আপনাদের মনোযোগ বাড়বে। আর ক্লাসের সময় এদিক ওদিক তাকানো লাগবে না। অনেক সময় আমরা আসলে ফোনে কথা বলি, আবার ক্লাস দেখি, আবার একটু ইউটিউব থেকে ঘুরে আসি, আবার একটু রিলস দেখি। যদি আপনার টার্গেট থাকে প্রাইমারির সহকারী শিক্ষক হবার, তাহলে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আর এই অ্যাক্টিভনেসে আপনাকে নিয়ে যেতে পারে একদম আপনার নেক্সট লেভেলে। মাহমুদা স্মৃতি জানিয়েছেন, জি ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন দেখব আমাদের কৃষিজ ফসল আছে, এখান থেকে কিছু প্রশ্ন আসে আমাদের। কৃষিজ ফসল যদি বলে বাংলাদেশের ধান উৎপাদনের শীর্ষ জেলার নাম কি, এটি হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের ধান উৎপাদনে শীর্ষ জেলার নাম হলো ময়মনসিংহ। মানে ময়মনসিংহের ধান এবং মাছ কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় ধান উৎপাদনে। আর বাংলাদেশে মূলত বাংলাদেশের মূলত ধান তিন ধরনের, সেগুলো হচ্ছে আউশ, আমন ও বোরো। তাহলে বাংলাদেশের ধান মূলত কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আউশ, এটি মূলত একটু উঁচু জমিতে হয়, আউশ ধান। আর আমন ধান এটি একটু নিচু জমিতে হয়। আর বোরো ধান মূলত হাওরে হয়। ঠিক আছে, তাহলে বাংলাদেশের ধান মূলত হচ্ছে 3 ধরনের, আউশ, আমন ও বোরো। আর বাংলাদেশের প্রধান ধান হচ্ছে বোরো। দেশের প্রধান ধান হলো বোরো ধান। বাংলাদেশের প্রধান ধানের নাম হচ্ছে বোরো ধান। আচ্ছা, বাংলাদেশের ধান উৎপাদনে বিশ্বে কত? তৃতীয়। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। আর যদি বলা হয় বিশ্বে ধান উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন। বিশ্বে ধান উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন। আর বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। আর হচ্ছে বিশ্বে যদি বলা হয় চাল রপ্তানিতে শীর্ষ দেশের নাম কি? আমাদের চাল রপ্তানিতে শীর্ষ দেশের নাম হলো থাইল্যান্ড। চাল রপ্তানিতে আমাদের শীর্ষ দেশের নাম হলো থাইল্যান্ড, মানে তারা রপ্তানি করে সবচেয়ে বেশি চাল। আরেকটা প্রশ্ন প্রায় আসে যে পাওয়ার থ্রেসার হলো কি? ধান মাড়াইয়ের মেশিন। এই প্রশ্নটা একাধিকবার পরীক্ষায় আসছে যে পাওয়ার থ্রেসার আমরা যে ধান মাড়াই করি, ধান ছাঁটাই করি, সেই মেশিনটার নাম হচ্ছে পাওয়ার থ্রেসার। আর একটা এখান থেকে পড়বেন যে ধান ভিজালে ভাত পাওয়া যায়, চাল ভিজালেই ভাত পাওয়া যায়, সেই ধানের নাম কি? চাল ভিজালেই ভাত হয়,
সেই ধানের নাম হচ্ছে অগ্নিবড় ধান। অগ্নিবড় ধান মানে এই ধানটা ভেজা রাখলে কি হয়ে যায়, ভাত হয়ে যায়, রান্না করা দরকার হয় না, সেটা হচ্ছে অগ্নিবড় ধান। এটা আপনারা পড়বেন। আর ধান নিয়ে আমরা আরেকটু পড়ব যে বাংলাদেশের সবচেয়ে বেশি চাল কল রয়েছে কোথায়। বাংলাদেশের 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 সবচেয়ে বেশি চাল কল রয়েছে নওগাঁতে। নওগাঁতে বাংলাদেশের সবচেয়ে বেশি চাল কল রয়েছে কোথায়, নওগাঁতে। আর বাংলাদেশের আবাদি জমির ৮০% জমিতেই কি হয়, ধান চাষ হয়। এই প্রশ্নটাও আসছে। বাংলাদেশের যে আমাদের আবাদি মানে যেই সব জমিতে আমাদের উৎপাদন হয়, আর সেই সকল জমির মধ্যে ৮০% জমিতে কি হয়, ধান উৎপাদিত হয়। আর বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়, জয়দেবপুর, গাজীপুর। এটিও আসে বাংলাদেশ। এটাকে বলা হয় ইরি। এটাকে বলা হয় ইরি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এটাকে বলা হয় বিরি। এটাকে কি বলা হয়, বিরি, BRI আর বিরি। যদি বলা হয় বিরি কোথায় অবস্থিত, সেটা হলো জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। বিরি অবস্থিত কোথায়, জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর এটা হচ্ছে ইরি। এটা কোথায় অবস্থিত, ইরি হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট। এটার নাম হলো ইরি। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটির নাম হলো ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইরি। এর সদর দপ্তর কোথায় অবস্থিত যদি বলা হয়, ম্যানিলা, ফিলিপাইন। এর সদর দপ্তর হচ্ছে কোথায়, ম্যানিলা, ফিলিপাইন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, যেটাকে আমরা বলছি ইরি, এটা সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা হলো বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কাকে, নওগাঁকে। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় নওগাঁকে। বিভিন্ন প্রচলিত গাইড বইগুলোতে বাংলাদেশের রুটির ঝুড়ি নিয়ে একটু কনফিউশন আছে। কোথাও আছে দিনাজপুর, কোথাও আছে ঠাকুরগাঁও, কোথাও আছে নওগাঁ। আচ্ছা, এর সঠিক উত্তরটি হচ্ছে নওগাঁতে। শুধুমাত্র গম উৎপাদনের কারণে কিন্তু নওগাঁকে রুটির ঝুড়ি বলা হয় না। রুটির ঝুড়ি বলা হয় এই জন্য যে এই নওগাঁতে প্রচুর পরিমাণে ধান হয়, গম হয়, তামাক হয়, আম হয়, সব বিষয়গুলো ভালো হয়। এই জন্য নওগাঁকে বলা হয় বাংলাদেশের রুটির ঝুড়ি। আর যদি বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়, পৃথিবীর রুটির ঝুড়ি, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে, বলা হয় প্রেরি অঞ্চলকে। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেরি অঞ্চলকে যদি আপনাকে বলা হয় যে পুরো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়, সেটা হলো কোথায়, যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রেরি অঞ্চলকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। মানে এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়। তাসলিমা আমির বলেছেন জয়দেবপুর, গাজীপুরে আমার বাসা। অনেক ধন্যবাদ, জানালেন। আর কার বাসা কোথায় জানাবেন। আর যদি বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলা হয়, ইউক্রেনকে। ইউরোপের রুটির ঝুড়ি ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কাকে, ইউক্রেনকে। ইউক্রেন, কারণ ইউক্রেনে প্রচুর পরিমাণ কি হয়, গম উৎপাদিত হয়। ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ঠাকুরগাঁয়ে।
সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ঠাকুরগাঁয়ে। আর যদি বলা হয় বিশ্বে বিশ্বে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি গম উৎপন্ন হয় কোথায়? উৎপন্ন হয় চীনে বেশি উৎপন্ন হয়। চীনে উৎপন্ন হয়, পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় চীনে। আর বিশ্বের সবচেয়ে বেশি গম রপ্তানি করে, বিশ্বের সবচেয়ে বেশি গম রপ্তানি করে কে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গম রপ্তানি করে। আচ্ছা, বাংলাদেশের পাট নিয়ে আমরা একটু কথা বলবো। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয় ফরিদপুরে পাট। পাট বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপন্ন হয় পাট ফরিদপুরে। আর 1 গাইড কাঁচা পাটের ওজন হলো 4.5 মণ। 1 গাইড কাঁচা পাট মানে হচ্ছে যে আমরা কাঁচা পাট যখন আটি করি বা বাঁধি, এটাকে বলা হয় গাইড। 1 গাইড কাঁচা পাটের ওজন কত? 4.5 মণ। বিভিন্ন প্রচলিত বইয়ে দেয়া আছে 3.5 মণ, বাট এটার উত্তরটি হবে 4.5 মণ। সঠিক উত্তরটি হবে 4.5 মণ। 1 গাইড কাঁচা পাটের ওজন তাহলে কত? 4.5 মণ। আর পাট উৎপাদনে বাংলাদেশ, আচ্ছা পাট উৎপাদনে বর্তমান পাট উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো বাংলাদেশ। শীর্ষ দেশ হলো বাংলাদেশ বর্তমান পাট উৎপাদনে। আগে ছিল ভারত, এই ভারতকে টপকে আমরা বর্তমান পাট উৎপাদনে শীর্ষের অবস্থানে চলে এসেছে। পাট উৎপাদনে বাংলাদেশ। আর পাট পচানোর যে একটা পদ্ধতি আছে, এই পাট পচানোর একটা পদ্ধতির নাম হলো রিবন রেটিং। রিবন রেটিং, এই যে পাটকে আমাদেরকে পচানোর পরে এর থেকে ছাড়াতে হয়। পাট পচানোর পদ্ধতি হচ্ছে রিবন রেটিং। আর পাটের একটা উদ্ভাবন হচ্ছে মাকসুদুল আলম করেছেন। পাটের জিন রহস্য উদ্ভাবন করেন কে? ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম তিনি পাটের জিনোম রহস্য উদ্ঘাটন করেছেন। শুধু তিনি পাটের না, অন্যান্য যেগুলো রয়েছে যেমন পেঁপে, তারপরে হলো পাট, ঠিক আছে, এগুলো তিনি জীবন রহস্য উদ্ঘাটন করেছেন। আচ্ছা, আমরা একটু চা নিয়ে পড়বো। চা চা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। আপনারা কারা চা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিন। আর রং চা খেতে পছন্দ করেন না দুধ চা খেতে পছন্দ করেন তাও জানাতে পারেন, কমেন্ট করুন সবাই। আমাদের সাথে আরো আছে তোমা আক্তার, মারিয়া রহমান ইউক্রেনের কথা বলছে। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু আমি বলেছি আপনারা কি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা? কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা এরপরে চা নিয়ে কথা বলবো। আচ্ছা, চা আগে আমরা একটু চা পানের জন্য বিরতি নেই। আচ্ছা, চায়ের মধ্যে, আচ্ছা এখান থেকে আমাদেরকে পড়তে হবে চা। আমরা যদি বলি বাংলাদেশের প্রথম চা চাষ শুরু হয় কোথায়? বাংলাদেশের প্রথম চা চাষ শুরু হয় সিলেটের মালনী ছড়ায়। সিলেটের মালনী ছড়ায় প্রথম চা চাষ শুরু হয়, সেটি হলো 1854 সালে। ঠিক আছে, বাংলাদেশের প্রথম চা চাষ শুরু হয়েছিল সিলেটের মালনী ছড়ায় 1854 সালে বাণিজ্যিকভাবে। আর বর্তমান বাংলাদেশে
বাংলাদেশে কয়টি চা বাগান রয়েছে? বাংলাদেশে চা বাগান আছে কয়টি? চা বাগান আছে হচ্ছে 162টি। 162টি। সর্বশেষ সর্বশেষ চা বাগান স্থাপিত হয় বান্দরবানে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে কোথায়? আমাদের মৌলভীবাজারে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে আমাদের মৌলভীবাজারে। ঠিক আছে। আর এই যে চা যে কেনা বেচা হয়, এটাকে বলা হয় চায়ের নিলাম কেন্দ্র। তো বর্তমান বাংলাদেশের চায়ের চায়ের নিলাম কেন্দ্র কয়টি? চায়ের নিলাম কেন্দ্র হচ্ছে তিনটি হচ্ছে চায়ের নিলাম কেন্দ্র, মানে যেখান থেকে চা পাইকারি দরে কেনা বেচা হয়। তিনটি যথা, প্রথমটা হচ্ছে আমাদের আগ্রাবাদ চট্টগ্রাম। চট্টগ্রামে। দ্বিতীয়টা করা হয়েছিল শ্রীমঙ্গল মৌলভীবাজার। আর মৌলভীবাজার। আর 3 নাম্বারটা আমাদের করা হয়েছিল তেতুলিয়া পঞ্চগড়। এই হচ্ছে আমাদের চায়ের 3টা নিলাম কেন্দ্র রয়েছে। সেগুলো কোথায়? এগুলো হচ্ছে আমাদের আগ্রাবাদ চট্টগ্রাম, এরপর হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার, আরেকটা হচ্ছে তেতুলিয়া পঞ্চগড়। এগুলো হচ্ছে আমাদের চায়ের নিলাম কেন্দ্র। আপনারা জানেন যে আমাদের অর্গানিক চা, মানে যেই চাটা কোনো প্রক্রিয়াজাতকরণ করতে হয় না, মানে শুধু পাতা থেকে আমাদের চা হয়, সেটাকে বলা হয় অর্গানিক চা। আর বাংলাদেশের অর্গানিক চা প্রথম এনেছিল মিনাটি স্টেট পঞ্চগড়ে। তাছাড়া উত্তরবঙ্গের 5টা জেলাতে আমাদের চা হয়: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে হচ্ছে নীলফামারী এবং লালমনিরহাট। এই 5টা জেলাতে আমাদের চা হয়। আরেকটা হচ্ছে চায়ের দেশে স্বাগতম। ভাস্কর্যটি কোথায়? ভাস্কর্যটি অবস্থিত চায়ের দেশে স্বাগতম ভাস্কর্যটি অবস্থিত কোথায়? শ্রীমঙ্গলে। আচ্ছা, বাংলাদেশের রেশম গুটির চাষ সবচেয়ে বেশি হয় চাঁপাইনবাবগঞ্জে। রেশম গুটি, আপনারা জানেন যে সিল্ক শাড়ি তৈরি করা হয় রেশম যে পোকা থেকে, তাদেরকে তুঁত পাতা খাওয়ানো হয়, বিভিন্ন তাদের থেকে সুতা তৈরি করে যে সিল্ক শাড়ি করা হয়। আর এই রেশমটা আমাদের সবচেয়ে বেশি হয় কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। রেশম গুটির চাষাবাদকে বলা হয় সেরিকালচার। রেশম গুটির চাষকে বলা হয় কি? বলা হয় সেরিকালচার। আচ্ছা, দেখুন এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যন্ত যতটুকু আমি বলেছি, এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা সবকিছু বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানান। নির্মল সরকার, আমি আছি সিলেট থেকে, অনেক ধন্যবাদ। তারপর অধরা শেখ, আমি চা লাভার আছি। আচ্ছা, তারপর হচ্ছে সেংওয়াত মারাক, চা খাইতে পছন্দ করি না। আচ্ছা, অনেকে পছন্দ নাও করতে পারেন। পরশ পাথর ক্লিয়ার। মারিয়া রহমান, স্যার চা খাচ্ছি আর ক্লাস করছি। যে রাতে আসলে চা খাওয়াটা ঠিক নয়। চা খেলে গ্যাসের সমস্যা হতে পারে, প্লাস রাতে নিদ্রাহীনতা হতে পারে। মোটামুটি ভাবে সন্ধ্যার পর থেকে আর চা খাওয়া ঠিক নয়। মাহমুদা খাতুন, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, অনেক ধন্যবাদ। পরশ পাথর ক্লিয়ার। সাবরিনা আক্তার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এগুলোই বুঝতে হবে।
এরপর আমরা দেখব উন্নত জাতের কিছু ফসলের নাম আমাদের মনে রাখতে হবে। অনেক এগুলোর বিস্তারিত আমি একদম শর্ট করে দিয়েছি, আপনাদের সহজে মনে থাকবে। বিভিন্ন বই দেখবেন যেন অনেক বড় একটা লিস্ট, বাট এখানে আমি অনেক ছোট করে দিয়েছি। আচ্ছা, ধানের মধ্যে আপনারা পড়বেন ধান। ধানের মধ্যে এবার তো আর বঙ্গবন্ধু আসবে না, এটা কেটে দিয়ে ধান হচ্ছে ইরাটম ব্রিসাইল। ইরাটম ব্রিসাইল। তারপর হচ্ছে হীরা, হীরা মণি, এগুলোই আসে। এগুলো হচ্ছে উন্নত জাতের আমাদের ধানের নাম। যদি আপনাদের বলা হয় উন্নত জাতের ধানের নাম কি, উন্নত জাতের ধানের নাম, উন্নত জাতের ধানের নাম কি, এই উন্নত জাতের ধানের নাম হলো ইরাটম, ব্রিসাইল, হীরা, মণি। এগুলো হচ্ছে আমাদের উন্নত জাতের ধানের নাম, উন্নত জাতের ধানের নাম। আচ্ছা, এরপর দেখবো আমরা গমের নাম কি। এখান থেকে সবচেয়ে বেশি আসে গম থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গম থেকে বেশি আসে। উন্নত জাতের গমের নাম হলো সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর। ঠিক আছে, উন্নত জাতের গমের নাম হচ্ছে সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর। তাহলে উন্নত জাতের গমের নাম কি কি আছে? সোনালিকা, বলাকা, দোয়েল এবং আকবর। এগুলো হচ্ছে উন্নত জাতের গমের নাম। এগুলো হচ্ছে উন্নত জাতের গমের নাম। কি কি? সোনালিকা, বলাকা, দোয়েল এবং আকবর। উন্নত জাতের কিসের নাম? গমের নাম সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আলু। আলুটাও ইম্পর্টেন্ট, আলু থেকেও আসে। আলুর দাম কমে গেছে, আমরা সবাই কম বেশি আলু খাই। আলু সবার সাথেই চলে, তাই না? অনেকেই যখন সবার সাথে চলতে চায় তখন আমরা তাকে বলি আলুর দোষ, তাই না? আচ্ছা, আলু, ডায়মন্ড, কার্ডিনেল, সিন্দুরি, কুফুরি। ডায়মন্ড, কার্ডিনেল, সিন্দুরি, কুফুরি। আলু। কলা, কলাতে ব্যাপক পরিমাণে পটাশিয়াম রয়েছে। কলা খেলে আমাদের এনার্জি বাড়ে। আমরা নিয়মিত কলা খাবো, নিজে খাবো এবং অপরকে কলা খাওয়াবো। ঠিক আছে, তো কলাটা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের জন্য। কলা যেটা আপনি যখন তখনই খেতে পারেন কলা। কলা সেটা হচ্ছে আমাদের অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা এবং সিঙ্গাপুরি। কি কি আমাদের? অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী এবং বীরজবা। এগুলো হচ্ছে আমাদের কি? কলা। তামাকটা হচ্ছে সুমাত্রা এবং মেনিলা। সুমাত্রা এবং মেনিলা তামাক। আচ্ছা, আমি যতটুকু বলেছি এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। অদরা শেখ, জি বুঝতে পারছি। ইসরা জাহান ইতি, ক্লিয়ার। কি? লাবণ্য লিপি, জি ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু ঝটপট কমেন্ট করেন। আরো কমেন্ট চাচ্ছি, সবার কাছ থেকে মতামত চাচ্ছি আপনাদের। সবাই যখন কমেন্ট করেন তখন মনে হয় মন থেকে অনেক দোয়া বের হয়ে আসে, মন থেকে অনেক দোয়া বের হয়ে আসে আপনাদের জন্য। সবাই দ্রুত একটু কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাচ্ছি। অনেকেই ক্লিয়ার বলেছেন, ক্লিয়ার বলেছেন আমাদের মারিয়া রহমান, তারপর হচ্ছে নাদিয়া আক্তার, তারপরে সাবরিনা আক্তার আছে, মাহমুদা খাতুন, জি ক্লিয়ার বলেছেন, মাহমুদা খাতুন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি তাহলে কৃষি উৎপাদনের সার। সার থেকে আমাদের কিছু প্রশ্ন আসে যে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কে? পানি সেচ।
জমিনের মধ্যে যদি অতিরিক্ত লবণ থাকে তা লবণাক্ততা তা লবণাক্ততা নিয়ন্ত্রণ করে। লবণাক্ততা জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে হচ্ছে পানি সেচ। আচ্ছা, নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত করা হয় ইউরিয়া সার। আমাদের যদি বলা হয় সারের প্রধান কাঁচামাল হচ্ছে নাইট্রোজেন গ্যাস। আর ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন। মিথেন তো আপনারা জানেন, যার সংকেত হচ্ছে CH4। আর এদিকে ইউরিয়া সারে নাইট্রোজেন থাকে কত? 46 ভাগ। এগুলো মুখস্থ করবেন। আর পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে বেলে মাটিতে। ধারণ ক্ষমতা সবচেয়ে কম বেলে মাটিতে। আর পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এঁটেল মাটিতে। এঁটেল এঁটেল মাটিতে এঁটেল মাটিতে এঁটেল মাটিতে পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে এঁটেল মাটিতে। আর পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার বলা হয় কাকে? মাটিকে। এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসে, প্রাইমারিতে আসে। ইউরিয়া সার একটা জৈব সার নয়। ইউরিয়া সার হচ্ছে একটা রাসায়নিক সার। আমাদের সার হচ্ছে মূলত দুই ধরনের, একটা হলো জৈব সার, আর একটা হলো অজৈব সার। যে জীবন বা প্রাণ থেকে যেই সার তৈরি হয় সেটা হলো জৈব সার। আর পরীক্ষাগারে বা কেমিক্যালের মাধ্যমে যে সার তৈরি হয় সেটা হচ্ছে অজৈব সার। তাহলে ইউরিয়া সার একটা জৈব সার নয়। নাইট্রোজেন সমৃদ্ধ সার হলো সরিষার খৈল। আমরা অনেক সময় জমিতে কি দিই? আমাদের ফলন বৃদ্ধির জন্য জমির মধ্যে সরিষার খৈল দেই। ঠিক আছে? অনেকে দেখবেন যে আমরা চুল পড়ে যায়, চুল বৃদ্ধি হয় না, এরকম আমরা সরিষার খৈলও মাথায় দিই। এটা হচ্ছে নাইট্রোজেন। আর হলো মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এই উপাদানটা মাটি দিয়ে আপনার নাইট্রোজেনটাকে আবদ্ধ করতে পারে। আর ইউরিয়া সারের প্রধান কাজ কি? গাছকে সবুজ এবং সতেজ করে। ইউরিয়া তো এই জন্য দেখবেন অনেক সময় কোরবানির গরুকেও ইউরিয়া খাওয়ানো হয়। এতে করে কোরবানির গরু অনেক মোটা তাজা হয়, দেখতে সুন্দর নাদুস সুদোষ হয় এই জন্য। আচ্ছা, যারা এই পর্যন্ত বুঝতে পারছেন একটু জানাবেন। মারিয়া রহমান স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমাকে স্টার দিবেন। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য আমার আইডিতে আপনারা স্টার সেন্ড করবেন। আর আমার ফেসবুকের সাথে কানেক্টেড হবেন। এখানে অনেক সাধারণ জ্ঞান রিলেটেড ভিডিও থাকে, আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। এখানে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দিবেন। পরশ পাথরও জানিয়েছেন ক্লিয়ার। মুসলিমা তাবাসুম যুক্ত হয়েছেন। ইসরাত জাহান নীতিও আছেন আমাদের সাথে। আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে পড়ব। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশকে বলা হয় নীরব খনির দেশ। প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের অনেকগুলো প্রাকৃতিক সম্পদ আছে। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের আছে প্রাকৃতিক সম্পদ, আমাদের প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? আমাদের মিথেন। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ এটিও 80 থেকে 90%। প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ হচ্ছে 80 থেকে 90 ভাগ। 80 থেকে 90 ভাগ। 80 থেকে 90 ভাগ। আচ্ছা, ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিতে যাচ্ছি। মেসেজটা হলো, এই ক্লাসটার মধ্যে আমি আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ দেই। আমার লেখা একটা বই আছে, এই বইটি হচ্ছে উৎকর্ষ জিকে। এই বইটা আপনারা অনেকে নিয়েছেন, আরো কয়েকটা কপি আছে।
এই বইটি হলো বাংলাদেশ বিষয়াবলীর উপরে একটি বই। এই বইটিতে এই সাধারণ জ্ঞানটা বাংলাদেশ বিষয়াবলী, যেহেতু আমাদের প্রাইমারিতে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন 13 থেকে 14টা আসে, আর ভাইভাতেও আমাদের বাংলাদেশ বিষয়াবলী থেকে বেশি প্রশ্ন করা হয়। তাই বাংলাদেশ বিষয়াবলীর উপরে আপনি যদি একটা ডিপ নলেজ রাখতে চান, এই বইটা আপনারা রাখতে পারেন। বইটা আপনারা ইতিমধ্যে অনেকেই নিয়ে আছেন, অনেকেই অনেক প্রশংসা কুড়িয়েছেন। এই বইটা অনেক সুন্দরভাবে দেয়া আছে এবং অনেক অধ্যায় ভিত্তিক টপিক ধরে ধরে সহজ ভাষায় দেয়া আছে এবং প্রশ্ন দেয়া আছে, প্রচুর পরিমাণে প্রশ্ন দেয়া আছে। এই বইটি আপনারা নিতে পারেন। এই বইটি ডিসকাউন্ট অফারে দেওয়া হচ্ছে আপনাদের জন্য, 50% ডিসকাউন্ট অফারে দেওয়া হচ্ছে। সরি, আপনাদের দেওয়া হচ্ছে প্রায় 70% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে বইটি। আর বইটির কোরিয়ার চার্জ সহ মাত্র 150 টাকা। যারা আপনারা নিতে ইচ্ছুক, আর কয়েকটা কপি আছে, আর পরে কিন্তু পাবেন না। যারা নিতে চান আমাকে ইনবক্স করবেন। তাহলে হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসের পরিমাণ হচ্ছে 80 থেকে 90 ভাগ। আর বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন করা হয় 1957 সালে সিলেটের হরিপুর থেকে। আর আমাদের প্রথম গ্যাস আবিষ্কৃত হয় 1955 সালে সিলেটের হরিপুরে, বাট গ্যাস উত্তোলন করা হয় 2 বছর পর। গ্যাসটা উত্তোলন করা হয় 2 বছর পর। আচ্ছা, আমাদের বর্তমান মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি গ্যাস ক্ষেত্র রয়েছে। সর্বশেষ গ্যাস ক্ষেত্র ইলিশা 1 ভোলা। আর বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, ব্রাহ্মণবাড়িয়াতে। এরপরে আমাদের খনিজ তেল নিয়ে পরীক্ষার প্রশ্ন থাকে। খনিজ তেল, আমাদের তেল প্রথম আবিষ্কৃত হয়েছিল হরিপুরে, সিলেটের হরিপুরে। আবিষ্কৃত হয় 1985 সালে। তো বাংলাদেশে 2টা খনিজ তেল ক্ষেত্র রয়েছে। বাংলাদেশের খনিজ তেল ক্ষেত্র, বাংলাদেশের খনিজ তেল ক্ষেত্র 2টি। একটি হলো আমাদের সিলেটের হরিপুর, আর একটি হলো বরামচাল মৌলভীবাজার। একটি হলো সিলেটের হরিপুর, আর একটা হচ্ছে বরামচাল মৌলভীবাজার। আর বিদেশ থেকে যে আমাদের তেল আমদানি করি, আমরা খনিজ তেল আমদানি করি, আর এই তেলগুলো হচ্ছে অপরিশোধিত থাকে, সেগুলোকে আমাদেরকে রিফাইন করতে হয়। এটাকে বলা হয় বাংলাদেশের তেল শোধনাগার অবস্থিত চট্টগ্রামে, যে এখানে আমাদের তেল আসে, সেগুলোকে রিফাইন করতে হয়। আমাদের আরেকটা খনিজ সম্পদ, সেটির নাম হলো আমাদের কয়লা। যদি বলা হয় বড়পুকুরিয়া কয়লা খনি, এটা দিনাজপুরের যে বড়পুকুরিয়া, সেখানে আমাদের একটা কয়লা খনি রয়েছে, বড়পুকুরিয়া কয়লা খনি। আর বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হয়েছে 1985 সালে। তবে বড়পুকুরিয়াতে বাংলাদেশের অন্যতম একটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। আর বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি অবস্থিত জামালগঞ্জ, জয়পুরহাট। বাংলাদেশে বেশ কয়েকটা প্রকার কয়লা পাওয়া যায়। একটা কয়লার নাম হচ্ছে পিট কয়লা। পিট কয়লার কাজ কি? পিট কয়লা আচ্ছা, লেখা যাচ্ছে না, এটা মনে রাখবেন। পিট কয়লা এটি হচ্ছে নরম একটা কয়লা, যেটা রান্নার বান্নার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, একটু কমেন্ট করবেন যে আপনারা খনিজ সম্পদ নিয়ে বুঝতে পেরেছেন কিনা।
খনিজ সম্পদ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানান কমেন্টের মাধ্যমে, ক্লিয়ার কিনা। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে জানান। আচ্ছা, আমরা চলে যাচ্ছি তাহলে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষা প্রশ্ন থাকতে পারে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাবনায় অবস্থিত, যেটা রূপপুরের পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আগামী 2026 সালে এখান থেকে বিদ্যুৎ কি হতে পারে আমাদের উৎপন্ন হবে। আর এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করছে রাশিয়া। আর এই প্রকল্প বাস্তবায়ন করছে রাশিয়ার রোসাটম। এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার হলো রোসাটম। রাশিয়ার যেটা হচ্ছে রাশিয়ার রোসাটম। আমাদের এখানে বিদ্যুৎ কেন্দ্রে 2টা চুল্লি থাকবে। এই 2 চুল্লি থেকে টোটাল আমাদের 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র আমরা চীনের সহায়তায় করেছিলাম। এই বিদ্যুৎ কেন্দ্র আমাদের কলাপাড়া পটুয়াখালীতে অবস্থিত, মানে কুয়াকাটার দিকে আর কি। আর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা পানির প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ কি করা হয়, উৎপন্ন করা হয়। সেটা হচ্ছে আমাদের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই। আর এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 230 মেগাওয়াট। আমাদের বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র করা হয় সোনাগাজী ফেনীতে। বাংলাদেশের সোনাগাজী ফেনীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। আর একটা পরে নেবেন, এখানে হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। সৌর বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম তিস্তা সৌর বিদ্যুৎ, যেটা হলো যা গাইবান্ধার সুন্দরগঞ্জে অবস্থিত। গাইবান্ধার সুন্দরগঞ্জে অবস্থিত তিস্তা সোলার। আচ্ছা, আমাদের বাংলাদেশের অন্যান্য সম্পদগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ সম্পদ এখান থেকে আমাদের আসে প্রাইমারি নিবন্ধনের মধ্যে। বাংলাদেশের অন্যান্য সম্পদগুলোর মধ্যে আছে আমাদের মৎস্য সম্পদ। বাংলাদেশের অন্যান্য সম্পদগুলোর মধ্যে আছে আমাদের মৎস্য সম্পদ। বাংলাদেশের অন্যান্য সম্পদগুলোর মধ্যে হচ্ছে মৎস্য সম্পদ। স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। স্বাদু পানি বলছে আমাদের যে নদী নালাতে যে মাছ পাওয়া যায়, এই স্বাদু পানির মাছ উৎপাদনে, আচ্ছা সরি, এটা এখন বাংলাদেশ প্রথম হয়ে গেছে, এই কয়েকদিন হলো প্রথম হয়ে গেছে। স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ প্রথম। আগে ছিল চীন, বাট এই তো প্রায় 2 মাসের মধ্যে হচ্ছে প্রথম বাংলাদেশ।
ব্ল্যাক টাইগার বলে পরিচিত হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি দেখবেন তার গায়ে অনেক ডোরা কাটা দাগ আছে, এই জন্য বাগদা চিংড়িকে বলা হয় ব্ল্যাক টাইগার। আর খুলনাকে বলা হয় বাংলার কুয়েত সিটি। খুলনাকে বলা হয় বাংলার কুয়েত কুয়েত সিটি। মানে চিংড়ি শিল্পের জন্য এই খুলনাকে বলা হয় বাংলাদেশের কি কুয়েত সিটি। আমাদের মৎস্য বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার অবস্থিত কোথায়? মৎস্য প্রজাতি গবেষণাগার অবস্থিত ময়মনসিংহ। আচ্ছা, আমাদের প্রাণিজ সম্পদের মধ্যে আমরা পড়বো আমাদের কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত কোথায়? সাভারে। দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটে একটি সরকারি স্থাপনা রয়েছে, যেটা হলো কেন্দ্রীয় গো প্রজনন খামার, সাভারে অবস্থিত। আর বাংলাদেশে যেই ছাগলটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। বুঝতে পারছেন? এই ছাগলেই তো পুরো কি করলো, হ্যাঁ, লাখ টাকার ছাগল কাণ্ড। যাই হোক, বুঝে নিয়েন, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়। আর ব্ল্যাক বেঙ্গল জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্ববাজারে কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ঠিক আছে, এই তো আমাদের প্রাণিজ সম্পদ পড়লাম। আমাদের কিছু পানি নিয়ে পড়তে হবে, পানি সম্পদ নিয়ে আমরা কিছু পড়বো। দেখেন এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমাকে একটু জানিয়ে দেন, এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার আছেন কিনা? সবাই একটু জানাবেন, দ্রুত জানান। এই পর্যন্ত একটু জানিয়ে দেন ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, যাই হোক, সবাই ক্লিয়ার আছেন আলহামদুলিল্লাহ। বিপুল বিশ্বাস, ইসরাত জাহান ইতি, সাবরিনা আক্তার জি ক্লিয়ার আছেন, অনেক ধন্যবাদ। আমাদের পানি সম্পদের মধ্যে আমাদের ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে গঙ্গা নদীতে, যেটা ভারতের গঙ্গা নদী, আমাদের হচ্ছে পদ্মা নদী। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ফারাক্কা বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ফারাক্কা বাঁধ কত? সেটা হচ্ছে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। 16.5 কিমি দূরে অবস্থিত। আমাদের বর্ডার থেকে এই ফারাক্কা বাঁধটা 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। আবার তিস্তা বাঁধ অবস্থিত আমাদের লালমনিরহাট জেলায়। তিস্তা, এই তো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে চীন সফর করলেন, চায়নাকে আমরা এই তিস্তা প্রকল্পের কাজ দিতে যাচ্ছি, এতে করে ভারতের আপত্তি, তাদের 7 সিস্টার্স নিরাপত্তার হুমকিতে পড়বে। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। আরেকটা হচ্ছে বাকল্যান্ড বাঁধ।
বাকল্যান্ড বাঁধ এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। যে বুড়িগঙ্গা নদীর পার যে ভেঙে যায়, এই জন্য যে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে বাকল্যান্ড বাঁধ। আপনারা দেখলেই পাবেন, সদরঘাট গেলে পাবেন। বাংলাদেশের ডেল্টা প্ল্যানের সময়সীমা কত? 2100 সাল। ডেল্টা প্ল্যানটা হলো এমন একটা প্ল্যান যে বাংলাদেশে যে 6টা গুরুত্বপূর্ণ সমস্যা এই জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন নদী ভাঙন, তারপর নদী ব্যবস্থাপনা, বন্যা, তারপরে হচ্ছে বিশুদ্ধ পানি, ঠিক আছে, পয় নিষ্কাশন, ঠিক আছে। এই যে এইগুলোর জন্য, এই 6টা জন্য আমাদের ডেল্টা প্ল্যান নেওয়া হয়েছে, যেটা হচ্ছে বদ্বীপ পরিকল্পনা বলা হয়। আচ্ছা, এরপরে আমাদের আছে বনজ সম্পদ থেকে কিছু পড়বেন। সুন্দরবন বাংলাদেশের 4টি জেলাকে স্পর্শ করেছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে খুলনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, আর একটা হলো কি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, আর এটা হচ্ছে পটুয়াখালী। 5টা পটুয়াখালী, এই 5টা ডিস্ট্রিক্টকে সুন্দরবন যুক্ত করেছে। সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের বাংলাদেশি অংশ হচ্ছে 62%। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক। আর রাতারগুল অবস্থিত হচ্ছে সিলেটে। রাতারগুল, এটা বাংলার আমাজন বলা হয় রাতারগুল, এটি সিলেটে অবস্থিত। তো যাই হোক, আজকের ক্লাসটি আপনাদেরকে ভালো লেগেছে। আজকে আমরা পুরো একটা সম্পূর্ণ ক্লাস করলাম। আর আপনাদের এই ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা আপনারা সাধারণ জ্ঞানের এই বইটি নিতে আগ্রহী তারা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন। 01725930751। এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা 150 টাকা সেন্ড মানি করে এখানে জানালে চলবে। তো আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আবার আমাদের আগামী সোমবার নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।